প্রিয়াঙ্কা তার মা বিলকিস দেবী, বাবা বিজয় বাবু, দাদা শ্যামল এবং বৌদি সীমার সঙ্গে শহরে বাস করে। প্রিয়াঙ্কা ছিল ভীষণ পরিমাণে অহংকারী এবং হিংসুটে। সে সবসময় তার বৌদির উপর হিংসা করত। বৌদির কাছে ভালো কোনো জিনিস দেখলেই তার প্রচন্ড পরিমাণে মনে মনে হিংসা হতো, আর প্রিয়াঙ্কা তখনই সেটার মতোই দামি জিনিস কেনার চেষ্টা করত। তবে প্রিয়াঙ্কার পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, তা সত্ত্বেও প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে অহংকারী ছিল। দাদা, আমার কিছু টাকার দরকার, প্রায় 50-60 হাজার টাকা হলেই হবে। আসলে আমি কিছু সুন্দর সুন্দর জামা দেখেছি, আমি ওই জামাগুলো পরে কলেজে যাব, তাই জন্য আমি কলেজে যাওয়ার আগেই কিছু শপিং করতে চাই। তুই আমাকে টাকাটা দে না। কি 50-60 হাজার টাকা? কিন্তু এখন আমি অত টাকা কোথায় পাবো? তুই তো জানিস আমার তেমন একটা রোজগার নেই, সামান্য ওই মুদিখানার দোকানে কাজ করি, আর আমি সেখান থেকে আমি অত টাকা রোজগার করবো কিভাবে? আর তাছাড়া ওই মুদিখানার দোকানে কাজ করে তোকে অনেক কষ্ট করে কলেজে পাঠাই। উফ দাদা, তুইও যে দেখতে পাচ্ছি ওই গরিব বৌদির মতো হয়ে গেছিস। বৌদিও তো ঠিক এভাবেই থেকে থেকে আমাকে জ্ঞান দিতে আসে, যেন মনে হয় আমি বাচ্চা, আমি কিছুই জানি না। আচ্ছা দাদা, তুই কি ভেবেছিস আমি কিছুই জানি না? বৌদিও তো কিছুদিন আগে একটা নতুন শাড়ি কিনলো, তুই তো সেটার বেলায় কিছুই বলিসনি। আর আমি যখন শপিং করার জন্য টাকা চাইছি তখনই তোর কাছে টাকা কম পড়ে যাচ্ছে, তাই তো? কি তোর বৌদি আবার কবে শাড়ি নিল? আর শোন, ওই শাড়িটা ওর মা পাঠিয়েছে, আর তুই কি ভাবছিস ওটা আমি তোর বৌদিকে কিনে দিয়েছি? আর প্রিয়াঙ্কা, তুই সবসময় তোর বৌদিকে দেখা তুই হিংসা করিস কেন বলতো? দেখ, তোরা তো একেবারের সঙ্গে ভালো ব্যবহার করে থাকতে পারিস, এরকম হিংসা অহংকারের কি দরকার বলতো? প্রিয়াঙ্কা এবং শ্যামল দুই ভাই বোনে যখন এরকম ভাবে তর্ক বিতর্ক করতে থাকে তখনই সেখানে তাদের মা বিলকিস দেবী আসে। শ্যামল, তুই কাকে বোঝাচ্ছিস? তুই তোর বোনকে শুধু শুধু মুখ খরচ করে বোঝাতে যাচ্ছিস। আমি প্রিয়াঙ্কাকে যতটা চিনি, প্রিয়াঙ্কা কিন্তু কোনো কথাই বুঝবে না। ছোটবেলা থেকেই আমরা ওর জেদ পূরণ করেছি, তো তাই এখনো খুবই অহংকারী আর হিংসুটে হয়ে গেছে। মা, তুমি এসব কি বলছো? আমি হিংসুটে? তুমি এটা আমাকে বলতে পারলে? আচ্ছা, আমি হিংসুটে অহংকারী, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি এবার তাহলে যা চাইবো আমাকে তাই দিতে হবে, তা না হলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। দাদা, তুই কিন্তু টাকা রেডি করে রাখ, আমার কিন্তু 2 দিন পরেই টাকাটা লাগবে বলে দিলাম। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যায়, আর শ্যামল তার বোনের এরকম ব্যবহারে প্রচন্ড পরিমাণে হতাশ হয়ে পড়ে। সে বুঝতেই পারে না যে এতগুলো টাকা সে কিভাবে জোগাড় করবে, কারণ শ্যামল তার বোনের রাগ এবং জেদ সম্পর্কে খুব ভালো মতোই অবগত। প্রিয়াঙ্কা যখনই কিছু চায় তাকে না দিলেই সে পুরো বাড়িটা একেবারে মাথায় করে বসে। তাই সবসময় প্রিয়াঙ্কার সমস্ত জেদ তার বাবা মা এবং দাদা পূরণ করার চেষ্টা করে, আর সেই কারণেই প্রিয়াঙ্কা আজকে এতটা পরিমাণে অহংকারী এবং হিংসুটে হয়ে ওঠে। শ্যামল, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমিও এই সময়টাতে তোমাকে সাহায্য করতে পারছি না, আমার কাছে তো অত টাকা নেই। কিন্তু হ্যাঁ, তুমি আমাকে যে গহনাগুলো দিয়েছিলে ওগুলো আমার কাছে আছে, ওগুলো যদি বিক্রি করে তুমি তোমার বোনের জেদ পূরণ করতে চাও তাহলে করতে পারো। তবে একটা কথা ভেবে দেখো, তুমি যদি এভাবেই তোমার বোনের জেদ পূরণ করতে থাকো তাহলে কিন্তু তোমার বোন আরো অহংকারী হয়ে যাবে। দেখো সীমা, তুমি আমার বোনকে কোনোভাবেই চেনো না, কেননা ও যেটা চাই সেটাই ওকে দিতে হয়, আর না দিলে ও তো বাড়ির সবকিছু ভাঙচুর করতে শুরু করে দেয়। আর তাছাড়া প্রিয়াঙ্কা যে কখন কি করে বসবে সেটা আমরা কেউই জানি না, আর সেই জন্যই আমাকে ওর জন্য অত টাকা রোজগার করতেই হবে। কিন্তু শ্যামল, তুমি এতগুলো টাকা কোথা থেকে পাবে? তোমার বোন সবকিছু জানার পরও তোমার থেকে এতগুলো টাকা চাইছে, যেন মনে হচ্ছে ও কত বড়লোক পরিবারের মেয়ে। আমরা তো মধ্যবিত্ত পরিবারে বাস করি, আর তোমার বোন এমন করে যেন আমরা প্রচন্ড বড়লোক। আসলে বৌমা, তুমি হয়তো জানো না, এতদিন পর্যন্ত আমরা তোমার ননদের সব ইচ্ছাই পূরণ করেছি, ওর সব কথাতেই প্রাধান্য দিয়েছি, সেই জন্যই তোমার ননদ এতটা অহংকারী হয়ে গেছে। তবে তুমি চিন্তা করো না, একদিন না একদিন ও নিশ্চয়ই নিজের ভুল বুঝতে পারবে। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, কিন্তু শ্যামল কিছুতেই অতগুলো টাকা জোগাড় করতে পারে না। তাই প্রিয়াঙ্কা তার দাদার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। দাদা, আমি তোকে কবে থেকে টাকা দিতে বলছি, তুই তো আমার কোনো কথাতে পাত্তাই দিচ্ছিস না। তুই কি আমাকে টাকা দিবি না ভেবেছিস? সত্যি দাদা, তুই বাড়িতে এমন একটা বউ নিয়ে এসেছিস যে তোকে কিছু টাকা দিয়ে সাহায্যও করতে পারবে না, কারণ বৌদির বাপের বাড়ির লোকেরাও তো সব ভিখারি। প্রিয়াঙ্কা, তুই দিনের পর দিন বেয়াদব হয়ে যাচ্ছিস। তুই কি জানিস তুই কাকে কি বলছিস? তোর দাদার সামনে তোর বৌদিকে তুই অপমান করছিস, আর তাছাড়া দিনের পর দিন তোর সাহস কিন্তু প্রচন্ড বেড়ে যাচ্ছে। প্রিয়াঙ্কা, তোকে তো আমরা সবাই এত ভালোবাসি, কিন্তু তুই তোর বৌদিকে এইভাবে কেন বলছিস? আর তাছাড়া তুই তোর বৌদির উপর সবসময় কেন হিংসা করবি বলতো? তোর বৌদি কি এমন করেছে?
না না, বৌদি কিছু করেনি। তাছাড়া বৌদি যদি আমাকে কিছু এনে দিত তাহলে তো বলতে পারতাম যে আমার বৌদি আমাকে কিছু একটা নিয়ে এসে দিয়েছে। কিন্তু বৌদির কাছে তো কখনো টাকাই থাকে না। বৌদি যে মায়ের বাড়ি থেকে টাকা নিয়ে আসবে তাও তো না। ওর বাবা মা তো প্রচন্ড গরিব। জানিস দাদা, আমার বান্ধবীরা ওর বৌদিদের সঙ্গে কত মজা করে। ওরা পুরো একদম বন্ধুদের মতো করে থাকে। আর ওদের বৌদিরা ওদেরকে কত সুন্দর সুন্দর দামি দামি গিফট কিনে দেয়, যেগুলো আমার বৌদি আমাকে কখনো দেয় না। ও আচ্ছা, এই জন্যই তোর বৌদির উপর তোর এত রাগ? তুই আমার মেয়ে হয়ে এরকম কথা কিভাবে বলতে পারিস? ছি প্রিয়াঙ্কা, তুই এত লোভী হয়ে যাবি এটা তো আমি কখনো ভাবতেই পারিনি। মা ছাড়ুন না এসব কথা। আপনি শুধু শুধু কেন প্রিয়াঙ্কাকে এভাবে দোষ দিচ্ছেন? আসলে ও তো ঠিকই বলেছে, আমি তো সত্যিই ওকে কিছুই দিতে পারি না। তবে আমারও কিন্তু ওকে কিছু দেওয়ার ইচ্ছা হয়। আমার কাছে টাকা থাকে না বলে আমি যেটা করে উঠতে পারি না। আর দয়া করে আপনারা ওকে বকাবকি করবেন না। প্রিয়াঙ্কা, তুমি প্লিজ চুপ করে যাও। তোমার দাদা তোমাকে ঠিক টাকা জোগাড় করে দেবে, আমি কথা দিচ্ছি। হ্যাঁ থাক, তোমাকে আর কিছু বলতে হবে না। আমি জানি আমার দাদা আমাকে ঠিক টাকা জোগাড় করে দিতে পারবে। আর তুমি একদম আমার সামনে আসবে না, ঠিক আছে? তোমার মুখ দেখলেই আমার দিন খারাপ যায়। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যায়। এইভাবে প্রিয়াঙ্কা সবসময় তার বৌদিকে অপমান করে থাকে। আর যা দেখে শ্যামল রেগে গেলেও শুধুমাত্র সীমার কথা ভেবে তাকে চুপ করে থাকতে হয়। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কাটে। আর একদিন সীমা শ্যামলকে বলে, শ্যামল, আমি তো তোমার বোনকে কথা দিয়ে ফেলেছি, তাই তুমি আমার এই সোনা গহনাগুলো বিক্রি করে কিছু টাকা নিয়ে আসো, তাহলেই আমি খুশি হব। কারণ প্রিয়াঙ্কা সেদিন যা বললো আমার কিন্তু প্রচন্ড পরিমাণে খারাপ লেগেছে। আমার কাছে টাকা থাকে না বলে আমি তোমার বোনকে কিছুই দিতে পারি না। কিন্তু সত্যি বলছি, ওকে গিফট দিতে আমারও খুব ইচ্ছা করে। তাই আমি চাই আমার এই গহনাগুলো তুমি বিক্রি করে দাও, আর তারপর আমরা দুজনে মিলে প্রিয়াঙ্কাকে নিয়ে শপিং করতে যাব। সীমা, তুমি তো অনেক ভালো। তুমি তো তোমার ননদের ইচ্ছেগুলো পূরণ করছো, ওর সব কথাই শুনছো। কিন্তু তোমার ননদ প্রিয়াঙ্কাকে দেখো, ওর উপর সত্যি আমার রাগ হয়। একবারের জন্য তোমার দিকটাও ভাবে না। ও শুধুমাত্র ছোটবেলা থেকে নিজের দিকটাই ভেবে এসেছে। আচ্ছা ছাড়ো সব কথা। ওর যখন এতই টাকা পয়সার দরকার, তাহলে ঠিক আছে, দাও তোমার কিছু গহনা বিক্রি করে আমি ওকে টাকা জোগাড় করে দেবো। এভাবেই শ্যামল এবং সীমা দুজনে যুক্তি পরামর্শ করে এবং সোনা গহনা বিক্রি করে টাকা নিয়ে আসে। সেই টাকা তারা প্রিয়াঙ্কার হাতে ধরিয়ে দেয়। এই নে, তোর টাকা দরকার ছিল না? তুই এবার খুশি তো? এই টাকাতে কি হবে? আমি তো বলেছিলাম 50-60 হাজার টাকা। তুই আমাকে মাত্র 30 হাজার টাকা ধরাচ্ছিস? আমার তো একটা জামারই দাম 30 হাজার টাকা। সত্যি ওরা আমাকে কখনোই সুখে রাখতে পারবি না দেখছি। আমি এই বাড়িতে কখনো শান্তি করে থাকতেই পারছি না। প্রিয়াঙ্কা, দিনের পর দিন তুই এতটা নিচে নেমে যাবি আমি তো ভাবতেই পারিনি। এই টাকাটা তোর দাদা তোকে কত কষ্ট করে জোগাড় করে নিয়ে এসে দিয়েছে। তুই কি জানিস এই টাকাটা জোগাড় করার জন্য তোর বৌদি নিজের গহনা বিক্রি করেছে, যাতে তুই কোনো রকম কষ্ট না পাস আর তোর মনের ইচ্ছা বৌমা পূরণ করতে পারি। মা, তুমি তো আর তোমার সোনা গহনা বিক্রি করনি, তাহলে তুমি কেন আমাদের মাঝে কথা বলছো? বৌদি নিজের ইচ্ছায় নিজের গহনা বিক্রি করেছে, আমি তো বৌদিকে জোর করিনি। তাছাড়া বৌদি তো কিছু বলছে না, বৌদি তো চুপ করেই আছে। আচ্ছা, আমি এবার বুঝলাম বৌদির গহনা বিক্রি করা হয়েছে বলেই এত কম দামে বিক্রি হয়েছে। কারণ এগুলো যদি তোমার গহনা হতো তাহলে লক্ষ লক্ষ টাকাতে বিক্রি হতো। বৌদি তাহলে বাপের বাড়ি থেকে হালকা পাতলা মাত্র 30 হাজার টাকার গহনা নিয়ে এসেছে। প্রিয়াঙ্কা, তুমি এই কথাগুলো কিভাবে বলতে পারলে? ওই সোনা গহনাগুলো আমার বাবা মা অনেক কষ্ট করে আমাকে বানিয়ে দিয়েছিল, আর তুমি আমাকে এভাবে বলতে পারলে? আমি তো কখনো ভাবিনি যে তোমার মতো একটা ননদ আমার কপালে জুটবে। হ্যাঁ সেটাই তো, আমিও তো ভাবতে পারছি না যে তোমার মতো একটা গরিব ভিখারি বৌদি আমার কপালে জুটবে। আমি তো ভেবেছিলাম আমার দাদার একটা বড়লোক পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে হবে, আর আমার বড়লোক বৌদি আমাকে একেবারে রানীর মতো রাখবে। এরকম যদি হতো তাহলে আমি আমার বড়লোক বৌদির কাছ থেকে দামি দামি গিফটও পেতাম। সেই জায়গায় তুমি কে বলো তো? দূর, তোমার সঙ্গে কথা বলতেই আমার ভালো লাগে না। এভাবে প্রিয়াঙ্কা তার বৌদিকে আবার অপমান করে সেখান থেকে চলে যায়। কিন্তু শ্যামল এখন চুপ করে থাকে না। সে রেগে গিয়ে তার মা এবং বাবাকে কথা শোনাতে শুরু করে। মা, তুমি তো দেখতেই পাচ্ছ তোমার মেয়ের কাণ্ড কারখানাগুলো, তাই আমি ভেবেই নিয়েছি আমি ওরকে এই বাড়িতে রাখবো না। যত তাড়াতাড়ি সম্ভব আমি প্রিয়াঙ্কার বিয়ের ব্যবস্থা করছি। মা, তুমি শুধু টাকা পয়সাগুলো একটু রেডি করো, আর আমি আমার বন্ধু বান্ধবদের থেকে টাকা ধার নিয়ে আমি ওর বিয়েটা দিয়ে দেবো, যাতে আমাদের বাড়িতে না থাকতে পারে। কেননা এখন ওর মুখ দেখতেও আমার ইচ্ছা করছে না। ওর ধনী পরিবারে যাওয়ার ইচ্ছা তো ঠিক আছে, আমি ওর ধনী পরিবারের ছেলের সঙ্গেই বিয়ে দেবো। শ্যামলের কথা শুনে তারাও রাজি হয়ে যায়, কারণ শ্যামলের বাবা মাও প্রিয়াঙ্কার উপর প্রচন্ড পরিমাণে ক্ষিপ্ত হয়ে ওঠে। এভাবেই দেখতে দেখতে কিছু মাসের মধ্যেই শ্যামল তার বোন প্রিয়াঙ্কার জন্য এক বড়লোক পরিবারের ছেলের সম্বন্ধ দেখে। তবে সেই পরিবার ছিল অনেক বড় পরিবার,
আর তারা সবাই মিলে জয়েন্ট ফ্যামিলিতে বাস করে। কিন্তু পাত্রপক্ষ বড়লোক হওয়ায় প্রিয়াঙ্কা বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই প্রিয়াঙ্কার বিয়ে হয়। তবে শ্বশুর বাড়িতে প্রিয়াঙ্কার পরিবার অনেক বড় হওয়া সত্ত্বেও তাদের বাড়িতে কোনো চাকর বাকর ছিল না, কারণ বাড়ির বউয়েরাই সমস্ত কাজকর্ম করে থাকে। তবে নতুন বউ প্রিয়াঙ্কা যখন শ্বশুর বাড়িতে যায় তখন প্রিয়াঙ্কাকে একা হাতে সমস্ত কিছু করতে হয়। তাই রাগ করে প্রিয়াঙ্কা পরের দিনই মায়ের বাড়িতে ফিরে আসে। মা, দাদা, তোমরা আমাকে কোন পরিবারে বিয়ে দিয়েছো? তোমরা কি ভেবেছো আমি ওখানে গিয়ে খুশি থাকবো? দাদা, আমার তো মনে হচ্ছে তুমি সবই জানতে। তুমি সব জেনে শুনে আমার ওই বাড়িতে বিয়ে দিয়েছো। তুমি কি জানো ওরা অত বড়লোক শুধু নামেই, ওদের বাড়িতে একটা কাজের লোকও নেই। বড়লোক পরিবারে কত কাজের লোক থাকে বলতো, কিন্তু ওরা ভীষণ কিপটে। ওরা এখন আমাকে দিয়ে বাড়ির কাজ করাচ্ছে। আমি শ্বশুর বাড়ি যাবো না। প্রিয়াঙ্কা, তোর তো এটা আগেই ভাবা উচিত ছিল, কেননা তুই তো বিয়ের জন্য একবারই রাজি হয়ে গেছিলিস, আর আমি তো তোকে বাধ্য করিনি বিয়ে করতে। আর তাছাড়া তোকে তো সবই করতে হবে, তোর তো সেটা ভালো করেই জানা দরকার, কেননা তোর বৌদি তো এখানে সবকিছু করে। আর তুই তোর বৌদিকে এতদিন সবকিছু করতেও দেখেছিস, সেখান থেকে নিশ্চয়ই তোর শিক্ষা নেওয়া উচিত ছিল। দাদা প্লিজ আমাকে এসব কথা বলো না, আমার আর ভালো লাগে না। মা জানো, আমার শ্বশুর বাড়ির লোকেরা কালকে সকাল থেকে রাত পর্যন্ত আমাকে দিয়ে রান্না করিয়েছে, আর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে পা হাত পা একেবারে ব্যথা হয়ে গেছে। আমি আর কিছুতেই ওই বাড়িতে ফিরে যেতে চাই না মা। তোকে তো শ্বশুর বাড়িতে ফিরে যেতেই হবে, কারণ তুই তো তোর বৌদির সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছিস, আর তাই তোকে ঈশ্বর সেটার শাস্তি দিচ্ছে। আর তুই যদি সব কষ্ট সহ্য করে ওই পরিবারে নিজেকে মানিয়ে নিতে পারিস, তাহলে কিন্তু তুই খুব সুখী হবি। যা মা, তুই শ্বশুর বাড়িতে ফিরে যা, কারণ বিয়ের পর শ্বশুর বাড়িটাই হয় মেয়েদের আসল বাড়ি। মায়ের মুখে এমন কথা শুনে প্রিয়াঙ্কা চুপ করে যায়, কারণ তার কিছু বলার থাকে না। তাই প্রিয়াঙ্কা আবার শ্বশুর বাড়িতে ফিরে যায়, আর সে তার পরিবারের সকলের সঙ্গে মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করে। সময়ের সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কার মধ্যে পরিবর্তন আসে, আর তার অহংকারী স্বভাব পুরোপুরিভাবে চলে যায়। প্রিয়াঙ্কা এখন সবার সঙ্গে ভালো ব্যবহার করে, এমনকি সে যখন মায়ের বাড়িতে আসে তখন তার বৌদির সঙ্গে খুবই নম্রভদ্র ব্যবহার করে থাকে।